গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 7:30 নাগাদ। জানো বন্ধুরা, কিছুদিন ধরে না আমার কিছুতেই রাত্রে ঠিকঠাক ঘুম হচ্ছে না। ঘুমোতে ঘুমোতে প্রায় 2টো, 2:30, 3টেও বেজে যাচ্ছে। আগে আমার এমনটা হতো না, কিন্তু ইদানিং কয়েকদিন ধরে দেখছি এমন হচ্ছে। কী জানি, হয়তো গরমটা প্রচণ্ড বেড়েছে, তো সে কারণেও হতে পারে। আর মেয়েরও ওইরকমটাই হচ্ছে, ঘুমোচ্ছে কিন্তু কন্টিনিউ ঘুমের মধ্যে এপাশ ওপাশ করে চলেছে। আর সকালে সেই জন্য মা মেয়ে দুজনেরই ঘুম থেকে উঠতে লেট হচ্ছে। যদিও বা আমার মেয়ে আমার থেকে আগেই ওঠে, আর ও উঠে গেলে ওর হাত থেকে তো আর রেহাই নেই। সেই চোখ টেনে টেনে ঘুম থেকে ওঠাবে যে মাম্মা ওঠো না, মাম্মা ওঠো না। তারপরে কি বিছানায় শুয়ে থাকা যায় বলো, এত আদর করে ঘুম থেকে ওঠালে। তো ওর ডাকেই আজ ঘুম থেকে উঠেছি। উঠে যে মুখ টুক ধুয়ে নিলাম, তারপর মেয়েকে একটু আদর করছি। আমার মেয়ে প্রচণ্ড গা ঘেঁষা, মানে মায়ের গা ঘেঁষা। ও সবসময় আমার আশেপাশে থাকতে চাইবে, আমার কাছেই বকা খাবে, আমার কাছেই মার খাবে, তবুও আমার কাছেই থাকবে। আর আমাকে ওকে আদর করতে হবে। আমি যদি ওকে কখনো বকি, তাহলে কিন্তু বাড়ি শুদ্ধ সবাই আদর করলে ওর হবে না, যতক্ষণ না আমি আদর করব। আর আমি ওকে যদি আদর করি, ও প্রচুর মানে খুশি হয়, সবসময় আমার আশেপাশে থাকে। আমি যেখানে থাকবো ও সেখানে থাকবে। আমি এক এক সময় না বিরক্ত হয়ে যাই, কারণ একটা বাচ্চা সামলানো চারটিখানি কথা না। আর তার মধ্যে আমার মেয়ের মতো চঞ্চল মেয়ে, ও ভীষণই চঞ্চল। তো আমি এক এক সময় বিরক্ত হয়ে যাই। ও যেখানে থাকে সেখান থেকে সরে গিয়ে একটু অন্য কোথাও বসি, তো না, ও সেখানে গিয়ে গিয়ে বসবে। মাঝে মাঝে খুব বিরক্ত হই, রাগও হয়, কিন্তু আবার ভাবি না, এটা তো এক ধরনের ভালোবাসা, তাই না? যে ও সবসময় মায়ের কাছাকাছি থাকতে চায়, আর এটাই হয়তো ওর ভালো লাগে। তো ওর ভালো লাগাটাকে আমার সম্মান করতে হবে, সেই জন্য আবার অনেক সময় কিছু বলি না। আর এদিকে দেখো, আমার বিছানা ঝাড়া হতে না হতে মা নিয়ে চলে এসেছে চা। আমি যখন ভিডিওটা এডিট করতে বসেছিলাম, তখন এইটা দেখে না আমার ভীষণ হাসি পেয়েছে, আমি ভীষণ ইমোশনালও হয়েছিলাম। কারণ এত ফেসিলিটি মায়ের বাড়িতেই পাওয়া যায়, আর পৃথিবীর কোথাও পাবে না। যে একটা কাজ হতে না হতে মা মুখের সামনে নিয়ে এসে চা ধরছে, কখনো খাবার ধরছে, এগুলো কিন্তু মায়ের বাড়িতেই হয়। তারপর যেমন এখানে প্রতিটা দিন মেয়ের রান্নাটা সকালের দিকে মাই করে, কিন্তু ওই বাড়িতে থাকলে যাই হয়ে যাক না কেন, মেয়ের রান্না, মেয়ের প্রতিটা কাজ আমাকেই করতে হয়। আবার করতে হয়, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু অনেক মানুষ না, এই মেয়ে সামলানোটা, মানে মেয়ে বলতে বাচ্চা সামলানোটা কোনো কাজের মধ্যে ধরে না। তাদের এমন একটা ধারণা যে বাচ্চা সামলানোটা এমন কি কাজ, সারাদিন তো একটাই কাজ, বাচ্চা সামলানো, বসে থাকা, এমন একটা ব্যাপার। আমি বুঝে পাই না, বাচ্চা সামলানো কি এতই সহজ কাজ? যদি সবাই আগের বাচ্চার সাথে এখনের বাচ্চার তুলনা করে, তাহলে তার হবে না। আগের বাচ্চাগুলো ছিল শান্তশিষ্ট, সবসময় চুপচাপ থাকতো। আরেকটা ব্যাপার কি, আগে মানুষের বাড়িতে লোকজন অনেক বেশি ছিল। এক তো দেওর ননদ অনেক বেশি থাকতো, প্লাস আত্মীয় স্বজনরাও আগে মানুষের বাড়িতে যাওয়া আসা করতো। তো সেই জন্য বাচ্চা সামলাতে সেরকম তেমন কোনো অসুবিধা হতো না মানুষের। কিন্তু আজকাল মানুষের বাড়িতে লোক সংখ্যা কমেছে, আর আজকালকার বাচ্চারাও যে পরিমাণে চঞ্চল হয়েছে। আগে তো কোনো বাচ্চাকে এক জায়গায় বসিয়ে রেখে দিলে সে সেখানেই বসে থেকে যেত, কিন্তু আজ একটা বাচ্চাকে তুমি এক জায়গায় দাঁড় করিয়ে রেখেও 1 সেকেন্ড অন্যদিকে তাকাতে পারবে না, সেকেন্ডের মধ্যে কিছু না কিছু অঘটন ঘটিয়ে দেয়। তাহলে বলো, তার মধ্যে খাওয়ার জ্বালা তো প্রত্যেকটা বাচ্চার আছে। খাওয়াতে গিয়েই 1 ঘন্টা 1.5 ঘন্টা নষ্ট হয়ে যায়, মানে পুরোপুরি নাটক মঞ্চ তৈরি করে এদিক দিয়ে বাঘ আসছে, ওদিক দিয়ে ভাল্লুক আসছে, নিজেকে সিম্পাঞ্জি গরিলা কী কী সাজে যেতে হয় তার কোনো ঠিক নেই। তাহলে তোমরাই বলো। আর আমি জানি যে এটা প্রত্যেকের বাড়ির গল্প আজকাল বাচ্চাদের নিয়ে। তারপরেও কি না, না বাচ্চা সামলানোটা কী এমন বড় কাজ, আমি সেটাই ভেবে পাইনি। এই কথাটা বলার সময় একবার তো ভাবা উচিত যে বাচ্চা সামলানোটা অনেকটাই বড় কাজ। আর যদি সত্যি আগেকার বাচ্চাগুলো এখনকার বাচ্চার মতো চঞ্চল হতো না, তাহলে কারোর আর 4টে 5টা 6টা করে বাচ্চা থাকতোও না। আগেকার যুগে অসম্ভব থাকা। এখন যেমন মানুষ একটা বাচ্চা হয়ে গেলে আতঙ্কে ভয়ে আর বাচ্চা নিতে ভয় পায় মানুষ, যে বাবারে বাবা এত মানে এত ভয়ঙ্কর জিনিস, আবার আরেকটা নিলে আবার ঝেলতে হবে, মানে এটাই প্রথমে ফিল আসে। আমার তো বাবা এটাই ফিল আসে, আমি বাকিদের কথা বলতে পারবো না। তো ছাড়ো এই টপিক, এই টপিকে কথা বললে তো 1 ঘন্টা কেটে যাবে, কিন্তু আমার কথা শেষ হবে না। তো আমার মানে ভিডিওতে ফিরে আসি। বাবাকে বলেছিলাম ডালপুরি আনতে, তো বাবা সকাল সকাল এনে দিয়েছে ডালপুরি। আর এটা আমাদের রেস্ট অফিসের নিচে একটা কাকু ডালপুরি বানায়, সেখান থেকেই আনা। তো বিশেষ করো, কাকু এত সুন্দর ডালপুরি বানায়, একদম বাড়ির মতো, মনেই হয় না যে দোকানের কেনা। খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানায়, আর খেতে ভীষণই ভালো, ভীষণই টেস্টি। 5 টাকায় মানে এখনও পর্যন্ত যে এত সুন্দর ডালপুরি আর এত সুন্দর ঘুগনি পাওয়া যায়, সেটা অবিশ্বাস্য। ঘুগনিটা দেখলে তোমরা
যে এত মটর আলু তো দেওয়াই নেই, সে একটা দুটো আলু খুঁজে খুঁজে দেখতে হয়, তাই মনে হয়। তো মানে আমি তো অনেক জায়গায় ঘুগনিও খেয়েছি, তো সেখানে 20 টাকায় এতটা ঘুগনি দেয়, যতটা কাকু শুধুমাত্র 4টে ডালপুরির সঙ্গে দিয়ে দিয়েছে। তো আমার ভীষণ ভালো লাগে সেই কারণে। আমার তো মাঝে মাঝে স্পেশালি ঘুগনিটাই নিয়ে এসে খেতে ইচ্ছে করে, মানে এতটাই সুন্দর হয় ওনার ঘুগনিটাও, ভীষণই ভালো করে। তো সেখান থেকে আমি খাই, আর এখানে এলে আমার প্রায় দিনই জলখাবার হিসেবে ওটাই খাওয়া হয়। তারপরে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম একটু টেবিলটা পরিষ্কার করতে। টেবিলটা 2 দিন ধরে জামা কাপড়গুলো একটু ভাঁজ করতে পারিনি, তো এখানে অনেকটাই জামা কাপড় জমে গেছে। আর মেয়ের এই জামাটা দেখো, এটা না মেয়ের একদম ছোটোবেলাকার জামা। তো মেয়ের ছোটোবেলাকার জিনিসপত্রগুলো আমি সব গুছিয়ে রেখে দিয়েছি, একটা স্মৃতি করে মেয়ে যখন বড় হবে তখন ওকে দেখাবো। তো কয়েকদিন আগেই বোন এটা বের করেছিল। তো বোন আবার মেয়ে আবার এখনই ও নাকি বড় হয়ে গেছে, এখনই ছোটোবেলার জিনিস দেখলেও ভীষণ আনন্দ পেয়ে যায়। মাম্মা এটা আমার ছোটোবেলার। তাহলে ও যখন বড় হবে তখন যখন ও নিজের এই ছোটোবেলার জিনিসপত্রগুলো দেখবে তখন কত খুশি হবে, তাই না বলো? তো সেই জন্য আমার খুব ভালো লাগে মেমোরি করে সব জিনিসপত্র রেখে দিতে। তো সেগুলো আমি এই বাড়িতে রেখে গেছি, কারণ ওই বাড়ি থেকে মানে কখন কোথায় কোনটা রেখে দেবো মনে থাকবে না, সেই জন্য আমি সব ছোটোবেলাকার জিনিসগুলো এখানেই আমি এক জায়গায় রেখে দিয়ে যাই, বোনের কাছে রেখে দিয়ে যাই, বোন ঠিক যত্ন করে তুলে রেখে দেয়। তো এই যে আমার এইসব গোটানো গাটানির কাজগুলো হলো। এই ব্যাগের মধ্যে থেকে আমি অনেক জিনিসপত্র বের করেছিলাম, দিয়ে ব্যাগটা হচ্ছে একটা ফ্রেন্ডের বাড়িতে নিয়ে গিয়েছিলাম। তো সব জিনিসপত্রগুলো আর ব্যাগের মধ্যে ভরে রাখলাম, নইলে পরে আবার যাওয়ার সময় সব জিনিসপত্র আমার এখানে রয়ে যাবে। আর এই যে দেখো আমি বাজারে গিয়েছিলাম দশকর্মা ভাণ্ডারে, তো সেখানে গিয়ে না এই মাটির ছোটো ছোটো জিনিসগুলো আমার চোখে পড়লো। তো ভাবলাম নিয়ে নিই, আমার ভিডিওর জন্য কাজে লাগবে। কিছু কিছু দিন ধরে তো আমি ভিডিও বানাতেই পারছি না এখানে এসে, কারণ এখানে এত গরম না আমাদের এইখানে। তো উপরে গিয়ে যে ভিডিও বানাবো সেই না, যেটা থাকে না, মানে প্রচণ্ড পরিমাণেই গরম এখানে। তো যাই হোক, জানি চ্যানেলটা একটু ক্ষতি হচ্ছে, তো ওখানে গিয়ে আবার বানানো শুরু করব। আর তারপর এই করতে করতে দেখছি একটা পার্সেল চলে এসেছিলো, তো আবার বাইরে গেলাম পার্সেলটা নিতে। কিছু কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, সেগুলোই এসেছে। আমার বোনের দুজনের একসাথেই আছে। তো আর এদিকে দেখো রান্না করার জন্য আমি কিছু সবজি টবজি সব কেটে নিয়েছি। এক তো পনির আর আলুর একটা তরকারি হবে, আর আলু পটলের একটা তরকারি হবে। সেই কারণে মা যদিও ভাত আর ডাল দুটো করে রেখেছে, তরকারিগুলোই শুধু আমি করব। আর এই মেয়েকে বললাম একটু ওয়েট করো, তোমার মিমি এলে তারপর এটা খুলবো না, ওকে এখনই খুলতে হবে, কোনো মতেই থামবে না। এবার তোমরাই বলো, আগেকার বাচ্চারা কি এমন জেদ করতো, যখন যেটা বলবে তখনই সেটা করবে নাকি? আর এখন বলবে হ্যাঁ জেদটা কেন শোনো। আজকালকার বাচ্চারা এমনই হয়ে গেছে, ওদের ইচ্ছের বিরুদ্ধে ওদের কোনো কিছুই করানো যায় না। আগেকার বাচ্চাদের থেকে ওদের সেলফ রেসপেক্ট বলো, ওদের ইগো প্রবলেম বলো, ওদের যে কোনো জিনিসই না অনেকটাই বেশি। তো আবার সেসব টপিকে চলে যাচ্ছি, ছাড়ো। এই যে দেখো কিছু এই শ্যাম্পু কন্ডিশনারটা আমার, আর কাজলটা, বাকিগুলো ছিল। তারপর আজকে রান্না করে নিয়েছিলাম পনিরের তরকারি। আমার পনির না খেতে আগে আমি একদম ভালোবাসতাম না, বিশেষ করে বিয়ের আগে তো খেতামই না পনির, খুব কম। মানে বিয়ের আগে বলতে বিয়ের কিছুদিন আগে থেকে খাওয়া শিখেছি, তার আগে আমি পনির একদম খেতাম না। তো এখন আমার বেশ ভালোই লাগে, নিরামিষ দিন হলে পনিরটা না হলে আমার ঠিক জমে না। একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার, কি গরম পড়েছে। কালকে একটু হাওয়া বাতাস হলো বিকেলবেলায়, তার জন্য একটু এদেরটা ঠিক ছিল, রাত্রে অন্তত শান্তিতে ঘুমোতে পেরেছি। আবার সকাল থেকে শুরু হয়ে গেছে গরম, মানে কি যে গরম পড়েছে। আর আমার ওই বাদরটাকে দেখো চিৎকার করে চলেছে কন্টিনিউ। তো এখন করে নেবো আলু আর পটলের তরকারিটা। আমার পনিরের তরকারিটা প্রায় হয়ে এসছে। আর এদিকে মা ভাত ডাল সব কিছু রান্নাবান্না করে রেখে দিয়েছে, আমি শুধু এই তরকারিটা পনিরটাই করলাম। আর বোনও আজকে নেই, বোন থাকলে বোনই বেশিরভাগ ক্ষেত্রে করে, আমি একটু হেল্প করে দিই। বোন গেছে পড়তে, আসার সময় হয়ে গেছে, এক্ষুনি চলে আসবার। এদিকে দেখো কাজলটা কোথায় নিয়ে এসে ছুঁড়ে ফেলেছে। এখনও তো মেয়েকে স্নান টান করাতে বাকি আছে। আছে কী বিভৎস গরম পড়েছে, এই গরমে একদম মানে হাঁসফাঁস করছে শরীর, মনে হচ্ছে না যে রান্নাবান্না করি কিংবা রান্নাঘরে ঢুকি। আর রান্নাঘরে তো আরও বিভৎস গরম, মানে একটু বৃষ্টি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, এইভাবে গরম সহ্য করা যায় বলো তো? একটু বৃষ্টি হলেও ভালো লাগে, কিন্তু না, ওই একাধ সময় একটু হালকা ফুলকা ছিটে ফোটা পড়ছে, যেটাতে আরও বরঞ্চ গরমটা বাড়িয়ে দিচ্ছে। তো রান্নাবান্না করার পর মেয়েকে স্নান টান করিয়ে নিয়েছি,
স্নান করে একটু রেডি করিয়ে দিচ্ছি। আর একটা সেকেন্ড স্থির হয়ে দাঁড়ায় না। দেখো কাজল পরাতে যাবো, টিপ পরাতে যাবো, তাতেও সারাক্ষণ নড়তে থাকবে, কিছু না কিছু করতে থাকবে। মানে সে একরকম জোর করে ধরে নিয়ে এসে টিপ পরানো। এটাও কিন্তু আমাকে জোর করে ধরে নিয়ে এসে টিপটা পরাচ্ছি। ওই একদম ফোনায় জানানায় উঠে পালিয়ে গিয়েছিলো, সে ধরে বেঁধে নিয়ে এসে পরানো। কতটাই বা এগুলো শেয়ার করবো বলো তোমাদের সাথে, ভিডিওটাও তো বড় হয়ে যাবে, তাই না? বন্ধুরা এই যে দেখো আমার স্নান টান সব কমপ্লিট হলো। আজকে কি বিভৎস গরম লাগছে, আজকে বলে না গত দুদিন থেকেই তো ভয়ঙ্কর গরম ছিল। শুধু গতকাল সন্ধ্যেবেলার দিক থেকে একটু মানে ভালো ছিল, হাওয়া টাওয়া দিচ্ছিল, রাতে একটু আরামে ঘুমোতে পেরেছি। সকাল থেকে আবার যেই কাজছি কি ভয়ঙ্কর গরম, আর কাজ টাজ করে তো আরও গরম লেগে গেছে। ভালো করে স্নান করলাম, স্নান করে বেশ ভালো লাগছে, গাটা এখন ঠান্ডা হয়ে আছে যেহেতু ভালো করে স্নান টান করলাম। অনেক জল ছেড়েছে আজকে গায়ে স্নান করতে গিয়ে। তো চলো এখন মেয়েকে খাইনি, ওকে খাওয়াতে গিয়ে তো আবার সেই যেই কাজ সেই হয়ে যাবো ঘেমে টেমে। মানে ওকে খাওয়ানো সব থেকে কঠিন কাজের মধ্যে একটা। মানে খেতেও যায় না, খেতে গেলে হাজার রকম জ্বালাবে, এটা আসছে ওটা আসছে, ডাইনোসর আসছে, ভূত আসছে, কে আসছে, মানে কাকে ডাকা হয় না ওকে খাওয়ার সময়। তো চলো ওর খাওয়া দাওয়া রেডি করে নিই, ওকে খাইয়ে নিই, ওকে খাইয়ে দিয়ে আমরাও খাওয়া দাওয়া করবো, দিয়ে একটু রেস্ট করবো। তারপরে এই যে দেখো মেয়ের খাবারটাও নিয়ে নিয়েছি এখানে, এই যে যাচ্ছি খাওয়াতে। খাওয়াতে গিয়ে যে এখন কি করতে হবে জানো? ওকে খাওয়াতে গেলে কি করতে হয়, একদিকে হচ্ছে একটা ভয়ঙ্কর কোনো সাউন্ড চালিয়ে দূরে রেখে দিই, তারপর ওকে খাওয়ায়। ওই যে দেখো ডাইনোসর আসছে কিংবা বাঘ আসছে, কখনো কখনো বোন এসে একটু পেছন দিক থেকে জানলাটা নড়িয়ে দেয়, কখনো দরজা নড়িয়ে দেয়, মানে এমনভাবে ওকে খাওয়াতে হয়। কী বলবো, তাও তো ভাবি এখানে তো খাইয়ে দিচ্ছি, কিন্তু ওখানে গিয়ে আরও চাপ হয়ে যাবে। ওখানে গিয়ে তো ও হাতির পাঁচ পা দেখে নেবে, তখন তো ওকে খাওয়াতে গিয়ে আমার ভীষণই ঝামেলা হবে। আর ওখানে গিয়ে আবার মেয়ের জন্য ডবল করে রান্না করতে হবে। এখানে তো আমাদের এই খাবারগুলোই মেয়ে খেয়ে নিচ্ছে। সে খাওয়া দাওয়ার পর এতক্ষণ তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কি বিভৎস গরম পড়েছে, গরমে না ঘুমোতে পারছি না, বসতে পারছি না, কিচ্ছু করতে পারছি, কঠিন বাজে অবস্থা। বিকেলবেলা একটু ছাদে গেলাম, কিন্তু ছাদেও একটা গাছের পাতাও নড়ছে না। মানে ছাদে গিয়েও বসেছে, কিছুক্ষণ বসবো তারও উপায় নেই, সে নিচে নেমে আসতে হলো। আর দিকে ফ্যানের হাওয়া কতক্ষণ ভালো লাগে, সব কিছুই তো গরম। আমার বাদরটা সারাদিন দুষ্টুমি করছে, এত গরমে এদের কি গরম লাগে না? সারাদিন ছুটাছুটি করেই চলেছে, দৌড়াদৌড়ি করেই চলেছে, দিন ভর দুষ্টুমি, একটা সেকেন্ডও স্থির থাকে না। তো গরমের মধ্যেও কোনো সময় স্থির থাকে না। তো স্কুল লাইফে খুব যেতাম শ্মশানের মেলায়, স্কুল লাইফের পরে না সেভাবে যাওয়াই হয়নি। তো বোন বলছে এখন হচ্ছে যেতে হবে একদিন, কিন্তু এই গরমের মধ্যে যদি ভিড়ভাড়টা যায় তাহলে পরে তো এমনি সেদ্ধ হয়ে থাকছি বাড়িতে, ওখানে গেলে তো ভর্তা হয়ে যাবো। আর সন্ধে হলে মনটা কিছু খাই করে। তো বাবাকে বলেছিলাম চপ আনতে, তো বাবাকে ফোন করলাম, তো বাবা বলছে আমি নিয়েই নিয়েছি আগে থেকেই। বাবাকে না বলতেই বাবা মনের কথা বুঝে গেছে, বাবা নিজে থেকেই চপ নিয়ে এসছে, আর আমার খেতে ভীষণ ইচ্ছে করছিল চপ। চলো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।